সময় পেরিয়েছে 4.5 দশক। বদলেছে বাংলাদেশ, বদলেছে রাজনীতির প্রেক্ষাপট। বিগত 17 বছরে নানা চেষ্টা করেও দমিয়ে রাখা সম্ভব হয়নি রাষ্ট্রনায়ক জিয়াউর রহমানকে ঘিরে আলোচনা কিংবা মূল্যায়ন। বরং এখনও সমানভাবে প্রাসঙ্গিক ক্ষণজন্মা এই রাষ্ট্রনায়ক। সময়ের গণ্ডি পেরিয়ে একটি জাতির যাত্রাপথের অগ্রণী সেনানী জিয়াউর রহমানের 45তম শাহাদাত বার্ষিকী আজ। শফিকুল হকের রিপোর্ট। Country who want peace, stability, work and development. দেশের চরম সংকটকালে জনগণকে নতুন স্বপ্নের মাধ্যমে পথ দেখিয়েছিলেন তিনি। স্বাধীনতার ঘোষণাপত্র পাঠের মাধ্যমে ভূখণ্ডে রূপ দিয়েছিলেন একটি পতাকার। তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। 9 কোটি মানুষকে সংগঠন করতে হবে। সেই সংগঠন আমরা করছি স্বনির্ভর গ্রাম সরকারের মাধ্যমে। মৃত্যুর ৪৫ বছর পরও বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে যার নাম উচ্চারিত হয় রাষ্ট্র গঠন, আত্মনির্ভরশীলতা আর জাতীয়তাবাদের এক অনন্য অধ্যায় হিসেবে। একাত্তরের সেই উত্তাল মার্চে স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে জাতীয় ইতিহাসের কেন্দ্রীয় চরিত্রে উঠে আসেন তরুণ সেনা কর্মকর্তা জিয়াউর রহমান। মুক্তিযুদ্ধের রণাঙ্গনে নেতৃত্ব, যুদ্ধ পরবর্তী রাষ্ট্র পুনর্গঠনের অস্থির সময় পেরিয়ে ধীরে ধীরে তিনি হয়ে ওঠেন জাতীয় রাজনীতির অন্যতম প্রধান মুখ। দেশের রাজনৈতিক শূন্যতা পূরণে 70-এর দশকের শেষ ভাগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠা করেন জিয়াউর রহমান, যার মধ্য দিয়ে শুধু রাজনৈতিক দলই নয়, রাষ্ট্রচিন্তায় নতুন এক ধারা জনগণের সামনে আনেন তিনি। রাষ্ট্র ক্ষমতায় এসে গ্রাম থেকে শহর, কৃষক থেকে উদ্যোক্তা সবাইকে উন্নয়নের মূল স্রোতে যুক্ত করার কথা বলেছেন বারবার। স্বল্প সময়ের শাসনকালেই গ্রহণ করেন বেশ কিছু যুগান্তকারী পদক্ষেপ। খাদ্য উৎপাদন বৃদ্ধি, সেচ ব্যবস্থার সম্প্রসারণে খাল খনন কর্মসূচি, গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, বেসরকারি খাতের বিকাশ এবং বহুদলীয় রাজনৈতিক ব্যবস্থার পুনঃপ্রতিষ্ঠার উদ্যোগ তাকে আলাদা করে দেয় সমসাময়িক অনেক নেতার কাছ থেকেই। এই গ্রামের প্রত্যেকটি লোক, মেয়ে লোক কাজে ব্যস্ত থাকবে। মেয়েরা ঘরে কুটির শিল্প করবে এবং তাদের পরিবারের আয় বৃদ্ধি করবে। বিশ্বের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক জোরদারেও জিয়াউর রহমানের ছিল বিশেষ ভূমিকা। মাত্র 3 বছরের কিছু বেশি সময় দিগ্ভ্রান্ত একটি জাতিকে আত্মবিশ্বাসী রাষ্ট্রে রূপ দেওয়ার স্বপ্ন দেখিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। কিন্তু ইতিহাসের নির্মম মোড়ে থেমে যায় সেই যাত্রা। 1981 সালের এই দিনে চট্টগ্রামে বিপদগামী একদল সেনা কর্মকর্তার হাতে নির্মমভাবে শাহাদাত বরণ করেন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। মাত্র ৪৫ বছর বয়সে নিভে যায় এক রাষ্ট্রনায়কের জীবন প্রদীপ। জিয়াউর রহমান কতটা জনপ্রিয় হয়ে উঠেছিলেন তার প্রমাণ মেলে জানাজার নামাজে। মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়তেই শোকে স্তব্ধ হয়ে যায় গোটা দেশ। রাজধানী থেকে প্রত্যন্ত জনপদ অসংখ্য মানুষের ভালোবাসা আর শ্রদ্ধায় বিদায় নেন ক্ষণজন্মাই রাষ্ট্রনায়ক। শফিকুল হক, একাত্তর, ঢাকা। দর্শক, আজ আমাদের সাথে আছেন এই বিষয়ে আলোচনা করবার জন্য বিএনপি দলীয় সংসদ সদস্য ফজলে হুদা বাবুল এবং একই সাথে রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক ডক্টর মোহাম্মদ তৌফিকুল ইসলাম মিথল। আপনাদের দুজনকে স্বাগত জানাই এবং ধন্যবাদ সময় দিয়েছেন আমাদেরকে। আমরা যদি ডক্টর মোহাম্মদ তৌফিকুল ইসলাম আপনার কাছে একটু আসি, সেটা হচ্ছে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে আসলে কতটুকু মূল্যায়ন করতে পেরেছে বাংলাদেশ আপনার দৃষ্টিতে? আসলে অল্প সময়ে অল্প কথায় বিশ্লেষণ করা সত্যি ওনার মতো একজন রাষ্ট্রনায়কের জন্য আমি যদি বিশ্লেষণ করতে চাই যথার্থ নয়। তবে অল্প কথায় আমি যেটা বলতে চাই, আপনি দেখেন আমাদের এ দেশ যখনই সংকটে ছিল তখনই কিন্তু উনি দাঁড়িয়েছেন। ৭১-এর স্বাধীনতা সংগ্রামে যেমন স্বাধীনতার অন্যতম ঘোষক, এবং পরবর্তীতে দেখেন আপনি ৭৫-এ যেটা
আহ, সেনাবাহিনীতে বিশৃঙ্খলা, রাষ্ট্রে বিশৃঙ্খলা, এমন অবস্থায় হয়ে দাঁড়িয়েছিল কার্যত একটা অকার্যকর রাষ্ট্রের দিকে যাচ্ছিল। আপনি দেখেন আমেরিকান একজন লেখক কিন্তু বলেছেন, যথার্থই বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের মৃত্যু যদি 81-তে না হয়ে 75-এ হতো, বাংলাদেশ নামক রাষ্ট্রটা হয়তো অস্তিত্বের সংকটে পড়তো। আপনি দেখেন তার পরবর্তী সময়ে বাংলাদেশ পুনর্গঠনে ওনার যে প্ল্যান ছিল, এবং উনি যে একজন ভালো আর্কিটেকচার, বাংলাদেশের অন্যতম একজন আর্কিটেক্ট বলা হয় ওনাকে। আপনি দেখেন স্বনির্ভর গ্রাম সরকারের কথা, এবং স্বনির্ভর গ্রাম সরকারের প্রবর্তক কিন্তু উনি। আপনি দেখেন 19 দফাতে যে দফাগুলো ছিল, আমি নিজেই এটা নিয়ে গবেষণা করেছি, আমি দেখেছি 19 দফাতে যে দফাগুলো উল্লেখ ছিল, আপনি 19 দফা উনি প্রবর্তন করেছিলেন, ইন্ট্রোডিউস করেছিলেন 1980-তে, এবং আমরা এটার রিফ্লেকশন দেখতে পাই 2000-এ যে মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস ছিল, জাতিসংঘ ঘোষিত মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস, ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রামের, সেখানে আমরা দেখেছি 19 দফার অনেকগুলো ইন্ডিকেটর সেখানে ছিল, অনেকগুলো ইউনিট সেখানে ছিল। এবং পরবর্তীতে আমরা দেখেছি 2016-এ সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলসে, যেটা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান 19 দফা ঘোষণা করেছিলেন 1980-তে, কিন্তু আমরা তার 35 বছর পর সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলেও আমরা 19 দফার অনেকগুলো গোল দেখতে পেয়েছি। আপনি দেখেন একজন রাষ্ট্রনায়ক কতটুকু ভিশনারি হবে, যেটা 1980-তে যে স্বপ্নগুলো, যে প্ল্যানগুলো দিয়েছিলেন, তার 20 বছর 35 বছর পরেও আমরা সেটার রিফ্লেকশন দেখতে পেয়েছি। আপনি দেখেন বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়েছে 55 বছর আগে, অদ্যাবধি আমরা গ্রাম পর্যায়ে আমাদের কিন্তু কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ ইউনিটস নেই, যেটা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান 1980-তে গ্রাম সরকার প্রবর্তনের শুরু করেছিলেন, এবং গ্রাম সরকার শুরু করতে চেয়েছিলেন। আপনি দেখেন সেখানে একটা সুন্দর প্ল্যান ছিল যে স্বনির্ভর গ্রাম সরকার করা, প্রতিটা গ্রামকে স্বনির্ভর করা। আমরা দেখেছি 1980-তে যেটা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান প্রবর্তন করতে চেয়েছিলেন এবং করেছিলেন, এবং আমরা দেখেছি তার 12 বছর পর 1992 সালে এই গ্রাম পঞ্চায়েত নামে, যেটা ইন্ডিয়াতে রাজীব গান্ধী লোকাল গভর্নমেন্ট অ্যাক্টের মাধ্যমে করেছিলেন, 12 বছর পর, তার 12 বছর আগে বাংলাদেশের একজন রাষ্ট্রনায়ক শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সেটা প্রবর্তন করেছিলেন। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় হচ্ছে আমরা সেটাকে কন্টিনিউ করতে ব্যর্থ হয়েছি। আমি বলবো এমন একজন ভিশনারি লিডার আসলে একটা দেশে প্রতি বছর প্রতি যুগে আসে না। আমার মনে হয় এরকম একজন নেতাকে আমরা হারিয়েছি, এটা বাংলাদেশের জন্য অবশ্যই দুঃখজনক। আপনি যেভাবে বলছিলেন যে এরকম ভিশনারি আসলে লিডার বাংলাদেশে সামনের দিনে আদৌ আসবে কিনা আমরা জানি না। আমাদের সাথে আছেন বিএনপি দলীয় সংসদ সদস্য ফজলে হুদা বাবুল, আপনার কাছে একটু আসতে চাই। প্রেসিডেন্ট জিয়ার যে আদর্শ, তার যে ভিশনারি নিয়ে বা তখনকারই তিনি বাংলাদেশকে নিয়ে যেভাবে ভেবেছেন, বাংলাদেশ কেমন হবে, কিভাবে স্বয়ংসম্পূর্ণ হবে, কোন কোন জায়গায় কাজ করলে পরে দেশের উন্নয়ন হবে, এবং একই সাথে রাজনীতির যে বিষয়টা তার ভিতরে ছিল, সেখানেও যেহেতু বহুদলীয় গণতন্ত্রের বিষয়টি তিনি সবার আগে সামনে নিয়ে এসছেন। এখন বর্তমানে বিএনপি আসলে রাজনীতির ক্ষেত্রে কোথায় দাঁড়িয়ে আছে? ধন্যবাদ আমার সহ আলোচক প্রফেসর ডক্টর তহিদুল ইসলাম মিথিল এবং 21শে টিভির সহ আলোচক সহ 21শে টিভির সকল দর্শক, কলাকৌশলী এবং আপনাকে ঈদ মোবারক। আজকে আসলে আমাদের ঈদের পরের দিন হলেও আমাদের দেশের যিনি বাংলাদেশি জাতীয়তাবাদের প্রবক্তা, আমাদেরকে একটা জাতিকে উনি পরিচিত করেছেন বিশ্বে, যেটা বাংলাদেশি হিসেবে আমরা গর্ববোধ করি। দেশের স্বাধীনতা যুদ্ধ বলেন, অর্থনীতি বলেন, পররাষ্ট্রনীতি বলেন, এমনকি যে গ্রামীণ অর্থনীতি বলেন, যেটা প্রফেসর মিথিল যথার্থই বলেছেন যে উনি গ্রামীণ অবকাঠামোগুলোকে কিভাবে চিন্তা করতেন, উনি ওই সময় গ্রাম সরকার করেছিলেন। উনি কিন্তু ওই যে আপনার নিউজে শুনছিলাম যে মেয়েদের, যেটা প্রফেসর মিথিলও বললেন যে নারীদের আয় বৃদ্ধি করার কথা উনি বলেছেন, উনি তার সব সময়, এবং নারীকে বাদ দিয়ে উনি কোনোদিনও সমাজ চিন্তা করেননি।
যেটার বাস্তবতা কিন্তু আপনি বহু আগে আপনার সে মার্কস বলেন, এঙ্গেলস বলেন, তারাও কিন্তু বলে গেছেন বিভিন্নভাবে। আপনার সমাজতান্ত্রিক অর্থনীতি বলেন আর পুঁজিবাদী অর্থনীতি বলেন, নারী আমাদের দেশেও 51% নারী, কিন্তু আমাদের অর্থনীতিতে নারীরা এখনো যে কাজটা করে সেটা অর্থনীতিতে কাউন্ট হয় না। অনেকে হাউসওয়াইফ বলেন, অনেকে হোমমেকার বলেন, কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তখনই বলেছিলেন যে নারীকে কিভাবে কর্মক্ষম করে তোলা হবে, কিভাবে কুটির শিল্প করা হবে। উনি শুধু নারী না, উনি যুবকদের উনি কিভাবে কাজ করিয়েছেন, স্বেচ্ছাশ্রম, উনি বৃক্ষরোপণ। এই যে দেখুন, ওই যে রবীন্দ্রনাথের গান যেরকম আরো 100 বছর পরেও রবীন্দ্র নজরুল আমাদের জীবনের জন্য একটা অপরিহার্য অঙ্গ হয়, ঠিক এই যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে এই যে খাল খননের কথা বলেছেন, এটা অনেকে রাজনৈতিক একটা কর্মসূচি বলে, কিন্তু দেখুন আমরা যারা গ্রামে রাজনীতি করি, গ্রামীণ অর্থনীতি সম্পূর্ণভাবে নির্ভর করে এই বর্ষার পানি ধরে রাখাটা। গ্রামীণ আপনার ফসল যেগুলো আমরা কীটনাশকে দিয়ে দিয়ে আমরা দেশীয় মাছ শেষ করে ফেলছি, কিন্তু এই যে খাল কাটাটা এখনো কিন্তু সেই আপনার খাল কি করে, খালে বিভিন্ন ধরনের পোকামাকড়, কাঁকড়া, সাপ, ব্যাং, কুচো, এগুলো কিন্তু ফসলের পোকা খেয়ে বাঁচে। আর কি এলাকার মানে আপনার পরিবেশ এবং প্রতিবেশ দুটারই ভারসাম্য রক্ষা করে। এই জিনিসটা সেই 1978 সালে উনি কি করে দিলেন দেখুন, ওনার 19 দফার প্রত্যেকটা দফা এখনো এদেশে কার্যকর এবং খুবই জরুরি। আপনি দেখুন যেটা বলেছেন যে আমরা ভিশন 2030 দিয়েছি, যেটাকে আমরা সাস্টেনেবল ডেভেলপমেন্টের একটা ধারণা বলছি। আমরা রাষ্ট্র মেরামতের জন্য আমরা যখন 31 দফা দিয়েছি, কিন্তু ঘুরে ফিরে দেখা যায় যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রত্যেকটা কথা, প্রত্যেকটা কাজ এখন দেখুন আপনি যদি পররাষ্ট্রনীতিতে আসেন, উনি কতটা রেলিভেন্ট দেখুন। উনি যখন দায়িত্ব গ্রহণ করেন তখন কিন্তু ইরান ইরাক যুদ্ধ, সে সময় উনি কিরকম ভূমিকা পালন করেছেন এটা বিশ্ব আজও স্মরণ করে। আমাদের কিন্তু সেই পররাষ্ট্র নীতিটা আমাদের জন্য এখনো আমাদের আগামীর পথ চলা। কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মানুষকে কর্মক্ষম করতে চেয়েছে, স্বনির্ভর অর্থনীতি গড়ে তুলতে চেয়েছে, সামাজিক নিরাপত্তাটা উনি দিতে চেয়েছেন। আপনি জানেন ওই সময় একটার পর একটা পাল্টা সেনাবাহিনীর শৃঙ্খলা নষ্ট, বিমান বাহিনী একটা বিচ্ছিন্ন ধারণার উপর দাঁড় হওয়া অবস্থা। উনি শুধু তাই না, এই সেনাবাহিনী, বিমান বাহিনী বা সশস্ত্র বাহিনীকেই উনি সুশৃঙ্খলভাবে গড়ে তুললেন না, উনি কিন্তু তখন গ্রাম সরকার প্রতিষ্ঠা করে, গ্রাম্য পুলিশ, আনসার ভিডিপি, ওই 3টা বছরের মধ্যে একটা মানুষ কিভাবে দেশকে আগামীর দিনে, এই যে আজকে যারা আমরা বলি যে বিদেশের শ্রমিক, এই যে আপনার যেটা আমাদের ব্যুরো আমরা বলি, সেটা কি বৈদেশিক কর্মসংস্থান ব্যুরো, এটা সেই 1976 সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের। আমি অবাক হয়েছি যখন কাকরাইল এটা সালটা পড়লাম ওই দিন। উনি মানে আপনি দেখুন, এই দেশের মুক্তিযুদ্ধ বলেন, এদেশের স্বাধীনতা বলেন, সার্বভৌমত্ব বলেন, অর্থনীতি বলেন, দেশকে সামাজিকভাবে সবাইকে একত্রকরণ বলেন, আপনি পলিটিক্স থেকে শুরু করে দৈনন্দিন জীবন পর্যন্ত। মানে আমি একটা কথা শুনেছি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একটা বাড়িতে গেছেন পানি খেতে, তো পানির সাথে উনি চানাচুর দিয়েছে, বলে তোমার বাসায় কোনো পেঁপে গাছ না, একটু পেঁপে তো দিতে পারতে। বলে না, তাহলে তোমার বাড়িতে পানি খাবো না, যখন পেঁপে গাছ হবে আমি তোমাকে কথা দিচ্ছি 6 মাস পর আমি তোমার সাথে তোমার বাড়িতে আমি পেঁপে খাবো। উনি মানুষকে কতটা কর্মক্ষম করে তুলেছে যে মানে মানুষ তখন কিন্তু দেখুন, এই যে নিরক্ষতা দূরীকরণে আমাদের ছোটবেলায় দেখেছি একটা সাবজেক্ট ছিল যে আপনি মেট্রিক পাশ করতে গেলে আপনার কতজন লোককে মানে নিরক্ষর মুক্ত করতে হবে, সেটার উপর মার্কস ছিল। তরুণদের উনি যেভাবে কাজে লাগিয়েছেন, যেটা আমাদের সমাজে খুবই দরকার, সেই শৃঙ্খলা, সামাজিক শৃঙ্খলা, নৈতিক বোধগুলো আমাদের। আপনার দেখুন আমাদের এখানে প্রত্যেকটা ক্লাস, সাংবাদিক বলেন, পুলিশ বলেন, মানে কবি বলেন, ইমাম বলেন, মানে আপনি যে জায়গায় যান না কেন, অধ্যাপকরা বলেন, এদেশের যারা মানে সমাজের ভিড় প্রত্যেকটা বিভাজিত বিভিন্ন কিছুতে, কেউই দেশের স্বার্থে এক হই না আমরা, কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সেই দেশটাকে একতাবদ্ধ করে
বাংলাদেশকে, এমনকি যখন 74-এ মানুষ খেতে পারতো না, কচুর লতি খেত, জাস্ট উনি কি করলেন 75-এ, আপনারা জানেন ওনার যেভাবে দেশকে নিয়ে তিনি চিন্তা কিন্তু বা 3 বছরের মধ্যে ভাবনাগুলো খাদ্য ছিল, দেশপ্রেমটি রপ্তানি ছিল। করলেন। ডক্টর তৌফিকুল, আপনার কাছে আসতে চাই, সেটি হচ্ছে যে এখনকার রাজনীতির ভেতরে এই ধরনের মানুষকে আসলে খুঁজে পাওয়া যায় না কেন বলে আপনার কাছে মনে হয়? হ্যাঁ, আপনি যথার্থই বলেছেন। আসলে কিছু ক্ষণজন্মা মানুষ পৃথিবীতে আসে এই পৃথিবীকে দেওয়ার জন্য। আপনি দেখেন আমেরিকাতে মার্টিন লুথার কিং, উনি কিন্তু খুব বেশি তার জীবন দশায় সময় পাননি, কিন্তু ইতিহাসে স্থান করে নিয়েছেন। এট দ্য এজ অফ 40 ওনাকে কিন্তু নির্মমভাবে চলে যেতে হয়েছে আমেরিকান সোসাইটিতে। এই বর্ণবাদ বিরোধী যে প্রথার বিরুদ্ধে সংগ্রাম করে শুরু করে গিয়েছিলেন আমেরিকাতে মার্টিন লুথার কিং। একইভাবে আপনি দেখেন বাংলাদেশের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, জাস্ট আপনি দেখেন 45, এট দ্য এজ অফ 45 বছর বয়সেই কিন্তু ওনাকে নির্মমভাবে আততায়ীদের এবং বিপদগামী সেনা অফিসারদের হাতে নির্মমভাবে ওনাকে জীবন দিতে হয়েছে এবং দেশের জন্য জীবন দিয়েছেন। এই অল্প সময়ে 3 বছরে একটা মানুষ কতগুলো আপনি দেখেন যে দিক উনি উন্মোচন করে গেছেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আমি ব্যক্তিগতভাবে একজন গবেষক হিসাবে, একটা প্রতিষ্ঠান হিসাবেই বলতে চাই। আপনি দেখেন গ্রামীণ উন্নয়নের জন্য উনি কি করেছেন, আপনি গ্রামে কৃষিকাজের জন্য যে সবুজ বিপ্লব, সেচের জন্য যে খাল খনন কর্মসূচি থেকে শুরু করে গ্রামগুলোকে স্বনির্ভর করা, যেটা আমরা এখন আমেরিকা এবং ইউরোপে দেখি, ওদের মডার্ন কনসেপ্ট হচ্ছে প্রত্যেকটা গ্রামকে স্বয়ংসম্পন্ন করা, যেটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1980-তে গ্রামগুলোকে স্বনির্ভর হওয়ার কথা শুধু অন পেপার বলেননি, উনি সেটা চালু করেছিলেন। আমি একজন স্থানীয় সরকার বিশেষজ্ঞ হিসাবে এই কথাটাই বলতে চাই। দেখেন, স্বাধীনতার 55 বছর পরেও আমরা কিন্তু গ্রামীণ পর্যায়ে কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ ইউনিট স্থাপন করতে ব্যর্থ হয়েছি। আপনি ওনার মডেলটা আমরা দেখলাম, ওনার আদলে যে মডেলটা ছিল সেটা 12 বছর পর, আমি যেটা একটু আগেও বলেছি, ইন্ডিয়া কিন্তু অনেক সাকসেস পেয়েছে গ্রাম পঞ্চায়েতের মাধ্যমে। আমার কাছে মনে হয় যে উনি যে পলিটিক্যাল ফিলসফি এবং যে রাজনৈতিক দর্শনগুলো দিয়ে গেছে, সেগুলো যদি আমরা এগিয়ে নিয়ে যাই, আমার মনে হয় আগামী 50 বছর আমরা সেটাকে ইমপ্লিমেন্ট করলেই দেশ অনেক দূরে এগিয়ে যাবে। এখন যে কথাটা আপনি বলেছেন, আমার প্রশ্নে যেটা আপনি বলেছেন যথার্থই বলেছেন, প্রত্যেকটা মানুষের একটা ভিশন হওয়া উচিত যার মাধ্যমে মানুষ তার ইতিহাসে স্থান করে নেয়। যেভাবে আমরা দেখেছি ব্রিটিশ বিরোধী আন্দোলনে নেতাজি সুভাষ বসু, তার পরবর্তীতে আমরা দেখেছি মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী সহ যারা ইতিহাসে স্থান করে নিয়ে গেছেন, ওনাদের কিন্তু একটাই উদ্দেশ্য ছিল, আমরা মানুষের জন্য, দেশের জন্য এমন ভাবে কাজ করতে চাই যাতে আমরা ইতিহাসে স্থানটা করে নিতে পারি। ওনাদের কিন্তু উদ্দেশ্য ছিল না ক্ষমতা, ওনাদের কিন্তু উদ্দেশ্য ছিল না অর্থ বিত্ত হওয়া অথবা নিজেকে এনরিচ করা। আপনি জানেন যে সিঙ্গাপুরের প্রেসিডেন্ট লিউকোম্যান যখন প্রেসিডেন্ট অফিসে আসেন, উনি বলেছিলেন যে আমার কাছে তখন দুটো অপশন ছিল। একটি অপশন হচ্ছে আমি এবং আমার পরিবারকে সিঙ্গাপুরে সবচাইতে রিচ ফ্যামিলি হিসাবে প্রতিষ্ঠিত করা, আরেকটা অপশন হচ্ছে আমি দেশের মানুষের জন্য কাজ করে সিঙ্গাপুরকে এগিয়ে নিয়ে যাওয়া। লিউকোম্যান কিন্তু দ্বিতীয় কাজটাই করেছিলেন। একইভাবে আমার কাছে মনে হয় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এটাই করতে চেয়েছিলেন, যার কারণে উনি ইতিহাসে স্থান করে নিয়েছেন। একইভাবে আমি যদি আমেরিকার প্রেক্ষাপটে বলি, মার্টিন লুথার কিংও একই কাজটা করতে গিয়ে চেয়েছিলেন। কিন্তু আমাদের আসলে দুর্ভাগ্য যে আমরা তাকে আসলে বেশি দিন পাইনি। বাংলাদেশের জন্য আসলে তার মতো একজন নেতাকে দরকার ছিল। আমাদের আলোচনা আসলে শেষ করতেই হচ্ছে। অনেক ধন্যবাদ আপনাদের দুজনকেই। নিশ্চয়ই আবারও কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে। দর্শক, এই ছিল আজকের সংবাদ যোগে। আগামীকাল ঠিক রাত 10টায় আবারও দেখা হবে নতুন কোনো বিষয়, তার বিস্তারিত নিয়ে। থাকবেন ৭১-এর সাথে।